ভালো পরিবার জন্ম নিলেই ভালো হওয়া যায় না, ভালো হতে হয় নিজ কর্মগুণে। শরীফে মক্কা হোসেন ইবনু আলীর জন্ম 1854 খ্রিস্টাব্দের জুন মাসের 4 তারিখে। হাশিমি বংশের সদস্য হলেও ইতিহাসের পাঠক মাত্রই তাকে গাদ্দার আখ্যা দিয়ে ঘৃণা প্রকাশ করবে। পক্ষান্তরে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ তুর্কি বংশোদ্ভূত হলেও তার নাম শুনলেই উম্মার অন্তরে সৃষ্টি হয় শ্রদ্ধাপূর্ণ এক আবেগ। শরীফে মক্কা শব্দটি কারো ব্যক্তিগত নাম নয়, এটি একটি রাষ্ট্রীয় পদবি। নবীজির দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর তথা বনু হাশিমের হিজাজ অঞ্চলের শাসকদের জন্য চয়িত একটি উপাধি। এই উপাধি প্রথমে চালু করেছিলেন উবাইদি ফাতিমি শাসকরা 967 হিজরিতে। প্রথম শরীফ ছিলেন তিমুন, তিনি লাগাতার 13 বছর ওই পদে বহাল ছিলেন। শরীফে মক্কা উপাধিদের মূল কাজ ছিল মক্কা ও মদিনার প্রশাসন পরিচালনা এবং হজ উপলক্ষে হাজিদের যাবতীয় সুবিধার বন্দোবস্ত করা। প্রথম শরীফ তিমুন থেকে শেষ শরীফ আলী ইবনু হুসাইন পর্যন্ত 1000 বছরের মধ্যে মোট 78 জন শরীফ এই পদে দায়িত্ব আদায় করে গেছেন। উবাইদিদের শাসন আমলে পদটির প্রতিষ্ঠাকাল তথা 967 থেকে 1101 হিজরি পর্যন্ত মোট শরীফ ছিলেন 6 জন। এ সময় সেলজুকরা প্রভাবশালী হয়ে উঠলে তাদের ভয়ে শরীফরা বাগদাদের খলিফার নামে খুতবা দিতে থাকে, কিন্তু সেলজুকরা দুর্বল হয়ে পড়লে আবারও তারা উবাইদি খলিফার নামে খুতবা চালু করে। 1101 থেকে 1201 হিজরি পর্যন্ত পুরো 1 শতাব্দী এই পদ শূন্য থাকে, কেননা তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী ওবাইদিদের খিলাফত বিলুপ্ত করে হিজাজে আইয়ুবীদের শাসন প্রবর্তন করেছিলেন। তাছাড়া এ সময় মুসলিম বিশ্বে পশ্চিমারা ক্রুসেড চালাচ্ছিল। তবে আইয়ুবী সালতানাতের চতুর্থ খলিফা আল আদিল সাইফুদ্দিন আবু বকর ইবনে আইয়ুবের যুগে কাতাওয়া ইবনে ইদ্রিস আল আলাবি আল হুসাইনিকে সপ্তম শরীফ হিসেবে নিযুক্তি দেওয়া হয়। আইয়ুবীদের পরে মামলুকদের যুগে শরীফ ছিলেন 7 জন, আর ওসমানীয়দের যুগে ছিলেন মোট 61 জন। ওসমানীয়দের যুগে 60তম এবং সর্বমোটের দিক দিয়ে 77তম শরীফ তথা হুসাইন ইবনু আলী ইংরেজদের প্ররোচনায় আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ওসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন। তিনি গাদ্দারি করে ওসমানী খেলাফতের বিলুপ্তিতে বড় ধরনের ভূমিকা রাখেন। বর্তমান সৌদি আরব, সিরিয়া, লেবানন, জর্ডান, ইসরায়েল, ইরাক, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত নিয়ে খিলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে নিজেকে খলিফা হিসেবে ঘোষণা দেন। কিন্তু উম্মাহ এই গাদ্দারের খিলাফত গ্রহণ না করলে পরে তিনি ইংরেজদের আশীর্বাদ নিয়ে নিজেকে বাদশাহ ঘোষণার মধ্যেই সন্তুষ্ট থাকেন। তবে ইংরেজদের স্বার্থ রক্ষায় কুয়েত, সিরিয়ার উপকূলীয় এলাকা এবং এডেন বন্দর অঞ্চল তার রাষ্ট্রের অন্তর্ভুক্ত করেননি। যে ইংরেজদের সহায়তায় হুসাইন উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করে খিলাফত ব্যবস্থা ভেঙে ফেলতে ভূমিকা রেখেছিলেন, সেই ইংরেজরাই তাকে একযোগে ক্ষমতায় থাকতে না দিয়ে তাকে হটিয়ে সৌদি পরিবারের আব্দুল আজিজকে হিজাজের ক্ষমতায় নিয়ে আসে, আর জর্ডান, সিরিয়া ও ইরাকে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করে সেগুলো তার সন্তানদের মধ্যে বন্টন করে দেয়। তুরস্ক কেন্দ্রিক উসমানীয় খেলাফত ছিল তখনকার বিশ্বের একটি সুপার পাওয়ার। বিংশ শতাব্দীর শুরুর দিকে হিজাজ, শাম, ফিলিস্তিন, বাইতুল মাকদিস ও জর্ডান ছিল তাদের শাসনাধীন। কয়েক বছর আগে পরলোকগত জর্ডানের বাদশাহ হুসাইনের দাদা হুসাইন ইবনু আলী ছিলেন উসমানীয়দের পক্ষ থেকে শরীফে মক্কা। তার জন্ম হয়েছিল ইস্তাম্বুলে। জীবনের 70 বছর পর্যন্ত ছিলেন উসমানীয়দের পার্লামেন্টের সদস্য। 1908 খ্রিস্টাব্দে উসমানী সুলতান তাকে শরীফে মক্কা উপাধি দিয়ে ওই অঞ্চলের শাসক নিযুক্ত করেন। তিনি 1917 পর্যন্ত ওই পদে আসীন ছিলেন। তিনি পদে থাকা অবস্থায় শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ। ওই যুদ্ধে ইহুদিরা জার্মানির বিরুদ্ধে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এই শর্তে সহযোগিতা ও অর্থের দরজা খুলে দেয় যে যুদ্ধ শেষে ফিলিস্তিনে ইসরায়েল নামে তাদের একটি রাষ্ট্রের মালিক বানিয়ে দিতে হবে। ওই যুদ্ধে উসমানীয় খেলাফত ছিল জার্মানির মিত্রশক্তি, তাই ব্রিটেন ও তাদের মিত্রজোট তুরস্কের উপর হামলা বাড়িয়ে দেয়। কিন্তু তুরস্কের বিরুদ্ধে একের পর এক আক্রমণ ব্যর্থ হতে থাকলে তারা আরব এলাকায় কিছুটা আশার কিরণ দেখতে পায়, কেননা তখন ওই এলাকা ছিল উসমানীয়দের অধীন।
আর ওখানকার শাসন ব্যবস্থা ছিল শরীফে মক্কা উপাধিধারী আঞ্চলিক শক্তির হাতে। ইংরেজরা তখন শরীফ হুসাইন ইবনে আলীর দিকে দৃষ্টি দেয়। তারা দেখতে পায় তিনি উসমানীয়দের হয়ে শাসক হলেও তার মধ্যে রয়েছে ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা। কারণ প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুর্কিরা দুর্বল হয়ে পড়লে তিনি আরব এলাকার বাদশাহীর স্বপ্ন দেখেছিলেন। এ কাজের জন্য ইংরেজদের সহযোগিতা লাভের উপায় খুঁজছিলেন। তিনি তখন কায়রোর ব্রিটিশ রাষ্ট্রদূত হেনরি ম্যাকমোহনের কাছে এ বিষয়ে চিঠি লেখেন। 1915 খ্রিস্টাব্দের জুলাইয়ে ম্যাকমোহনের কাছে লেখেন, ব্রিটিশ সরকারের জন্য উসমানী খেলাফতের স্থলে আরব খেলাফতকে সমর্থন দেওয়া উচিত, কারণ আরবরা উসমানীয়দের অধীনতা থেকে স্বাধীনতা ঘোষণার জন্য বদ্ধপরিকর। অতএব এ ব্যাপারে ব্রিটিশ সরকার যদি সমর্থন ও সহযোগিতা দিতে রাজি থাকে, তাহলে আরব অঞ্চলের অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে ব্রিটেনকে সবার চেয়ে অধিক সুবিধা ও অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজরা মেঘ না চাইতে বৃষ্টি ঝরে পড়তে দেখে আনন্দে উদ্বেলিত হয়ে সঙ্গে সঙ্গে প্রস্তাবটি লুফে নেয়। তারা শরীফকে আশ্বস্ত করে লেখে, অবশ্যই তারা আরবদের উসমানীয়দের অধীনতা থেকে মুক্ত করতে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে। এরপর থেকে তুরস্কে ইংরেজ গোয়েন্দারা সক্রিয় হয়ে ওঠে। গোয়েন্দা লরেন্স মুসলিমদের রূপ ধারণ করে সাধারণ তুর্কিদের তাদের শাসকদের বিরুদ্ধে উস্কানি দিতে থাকে। এছাড়া আরব জাতীয়তাবাদের ধোঁয়া তুলে আরবদের ওসমানী সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহী করে তোলার প্রয়াস পায়। শরীফের সঙ্গে আতাত পূর্ণতায় পৌঁছানোর পর বাকি ছিল বিদ্রোহের রূপরেখা তৈরি। সুতরাং এই লক্ষ্যে হুসাইন 1915 খ্রিস্টাব্দে কায়রোতে ইংরেজ প্রতিনিধি লর্ড কিচেনারের সঙ্গে আলাপ করে বিদ্রোহের রূপরেখা চূড়ান্ত করতে ছেলে আলীকে পাঠিয়ে দেন। রূপরেখা তৈরির পর 10 জুন 1916 হুসাইন ইবনে আলী মক্কাস্থ তার মহল থেকে বন্দুকের গুলি চালিয়ে উসমানী খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দেন। ইংরেজরা তাকে বৃহত্তর আরবের বাদশাহ বানানোর স্বপ্ন দেখালে তিনি বিদ্রোহে রাজি হন। এরপর বিদ্রোহীদের সঙ্গে তুর্কি সেনাদের যুদ্ধ বাঁধলে ইংরেজরা বিদ্রোহীদের সর্বাত্মক সহযোগিতা দেয়। তারা ইস্তাম্বুল থেকে মক্কায় সাহায্য আসার একমাত্র পথ রেলওয়ে ব্যবস্থা সম্পূর্ণ অকেজো করে ফেলে। ফলে তুর্কি সেনারা পরাজিত হয় এবং আরব এলাকা তুর্কিদের হাতছাড়া হয়ে যায়। এ তো গেল ওসমানীয়দের সঙ্গে হুসাইনের বিশ্বাসঘাতকতার কাহিনী। এবার আসুন জেনে নেই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের পিঠে শরীফ কিভাবে ছুরি বসিয়েছিলেন। ঠিক ওই সময় হিন্দুস্তানে রেশমি রুমাল আন্দোলন নামে ইংরেজদের বিরুদ্ধে একটি বিপ্লব গজিয়ে উঠছিল। রেশমি রুমাল আন্দোলনের মূল নাম ছিল বার্লিন প্ল্যান। এই প্ল্যানের মাস্টার মাইন্ড ছিলেন শাইকুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে এই প্ল্যান তৈরি করা হয়েছিল। প্ল্যানটি তৈরির জন্য শাইকুল হিন্দ মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, মাওলানা বরকতুল্লাহ ও রাজা মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে একটি দল কাবুলে পাঠান। পরে 15 আগস্ট 1915 সালে কাবুলে তুর্কি ও জার্মানির সহায়তায় পরিকল্পনাটি তৈরি করা হয়। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডেপুটি সেক্রেটারি, বার্লিন ইউনিভার্সিটির রাজনীতির অধ্যাপক প্রফেসর ওলফ স্মিথ এক বিশেষ সাক্ষাৎকারে স্বীকার করেছেন, হ্যাঁ, এই পরিকল্পনা ছিল শাইকুল হিন্দের চিন্তাপ্রসূত। পরিকল্পনা ছিল আফগানিস্তান, জার্মানি, তুরস্ক, রাশিয়া, চীন ও জাপানের সহায়তায় হিন্দুস্তান স্বাধীন করা হবে। পরিকল্পনা অনুযায়ী ওই রাষ্ট্রগুলোতে ছদ্মবেশে বিভিন্ন প্রতিনিধি দল পাঠানো হয়। রাশিয়া, চীন ও জাপানের প্রতিনিধিরা পুরোপুরি সফল হতে না পারলেও আফগানিস্তান, তুর্কি ও জার্মানির প্রতিনিধিরা সহায়তার আশ্বাস আদায়ে সফল হন। এদিকে হিন্দুস্তানের ভেতরে থেকে বিপ্লবের জন্য কাজ করে যাচ্ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলী জওহার, হাকিম আজমল খান, নবাব ওয়াকারুল মুলক সহ কতিপয় নেতা। 15 আগস্টের এই বৈঠকে সিদ্ধান্ত হয় জার্মানি কাবাইলি এলাকায় সেনা প্রশিক্ষণ ক্যাম্প চালু করে বিপ্লবীদের যুদ্ধের প্রশিক্ষণ দেবে। পাশাপাশি তারা আফগানিস্তানের ভেতর দিয়ে 60,000 জার্মান সেনার সহায়তার সঙ্গে অর্থ সহায়তাও জুগিয়ে যাবে। জার্মানি এই কার্যক্রম শুরু করলে ওসমানীরা শুধু জার্মানিকে সহায়তাই দিবে না, বরং তারা ইংরেজদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। একই সময় হিন্দুস্তানের ভেতর থেকে বিদ্রোহ ঘোষণা করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।
এছাড়া আফগানিস্তান ও তুর্কিকে আশ্বাস দেওয়া হয় ব্রিটেন তাদের উপর হামলা চালালে হিন্দুস্তানবাসী ও জার্মানিরা ভেতর ও বাহির থেকে তাদের নিরাপত্তা দিয়ে যাবে। পরিকল্পনা ফাইনাল করার পর হিন্দুস্তানের প্রবাসী সরকারও গঠন করা হয়। সেখানে প্রেসিডেন্ট রাখা হয় রাজা মহেন্দ্র প্রতাপকে, প্রধানমন্ত্রী নির্ধারণ করা হয় মাওলানা বরকতুল্লাহকে, মাওলানা ওবায়দুল্লাহ সিন্দিকে করা হয় পররাষ্ট্রমন্ত্রী, আর ফিল্ড মার্শাল হিসেবে থাকেন শাইকুল হিন্দ। এসব চূড়ান্ত তৈরি করে শাইকুল হিন্দ এ ব্যাপারে তুর্কির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত করার উদ্দেশ্যে হজের নাম নিয়ে হিজাজে চলে যান। হিজাজে তুর্কির দুই নেতা গালিব পাশা ও কামালের সঙ্গে তার আলোচনা হয়। তারা এতে সম্মতি জানিয়ে তাতে সুলতানের স্বাক্ষর সহ সমর্থনের আশ্বাস দেন। শাইকুল হিন্দ এ আশ্বাস পেয়ে কাবুলস্থ প্রবাসী সরকারকে সবুজ সংকেত জানিয়ে দেন। শাইকুল হিন্দের সবুজ সংকেত পেয়ে কাবুলের প্রবাসী সরকার সক্রিয় হয়ে ওঠে। ওবায়দুল্লাহ সিন্দি তখন 26 মে 1916 সালে জার্মানদের দিক থেকে চূড়ান্ত আশ্বস্ত হওয়ার লক্ষ্যে মাওলানা আব্দুল বারী ও সুজাউল্লাহকে জার্মানিতে পাঠিয়ে দেন। এদিকে ব্রিটিশ গোয়েন্দারা বিষয়টি পুরোপুরি জানতে না পারলেও তারা এক তীব্র আন্দোলনের গন্ধ পেয়ে যায়। সুতরাং তারা তাদের গোয়েন্দা বাহিনীকে সব জায়গায় সক্রিয় করে তোলে। প্রথমে অনুমানের উপর নির্ভর করে কাজ চালিয়ে গেলেও একসময় তারা টুকটাক তথ্য পেয়ে দ্রুতই পদক্ষেপ নিতে থাকে। এরই ফলে জার্মানিতে পাঠানো প্রতিনিধি দল রাশিয়ায় অবস্থানকালে ব্রিটিশরা রাশিয়ার উপর চাপ প্রয়োগ করে তাদের গ্রেফতার করে নেয়। একই সময় কাবুলের পাশে বাগে বাবর এলাকায় জার্মানির লেফটেন্যান্ট ওয়ালকাট যে প্রশিক্ষণ শিবির খুলেছিলেন, একদিন তিনি সেখান থেকে বেরিয়ে কাবাইলি এলাকায় গেলে ইংরেজ গোয়েন্দারা তাকেও গ্রেফতার করে নেয়। পরে তাকে গুলি করে হত্যা করে ইংরেজরা। এছাড়া শাইকুল হিন্দের নির্দেশ অনুযায়ী মাওলানা ওবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহ আলী হিন্দুস্তানি মুজাহিদদের আন্দোলনের সঠিক তারিখ জানিয়ে একটি রেশমি রুমালে করে একখানা চিঠি হিন্দুস্তানে পাঠিয়ে দেন। কিন্তু কতিপয় গাদ্দারদের গাদ্দারির ফলে চিঠিটি ইংরেজ গোয়েন্দাদের হস্তগত হলে তাদের কাছে পুরো বিষয় পরিষ্কার হয়ে ওঠে। ফলে তারা হিন্দুস্তানে ধরপাকড় শুরু করে এবং আফগানিস্তানের উপর সীমাহীন চাপ বাড়িয়ে দেয়। আফগান সীমান্তে বিশাল সেনাবাহিনী মোতায়েন করে। এভাবেই তারা এই আন্দোলনটি বানচাল করে দিতে সক্ষম হয়। কিন্তু এত কিছুর পরও আন্দোলন পুরোপুরি ব্যর্থ হতো না যদি না মক্কা শরীফ হোসেন ইবনে আলী এই আন্দোলনের পিঠে শেষ পেরেক ঠুকতেন। কারণ এই ব্যর্থতার পরও জার্মানি ও তুর্কিরা হিন্দুস্তানের স্বাধীনতায় সামরিক সহায়তা দিতে রাজি ছিল। যদি আন্দোলনের রূপকার শাইকুল হিন্দ বাইরে স্বাধীন থাকতেন তাহলে হয়তো তিনি ভিন্ন কোনো পথ বের করে নিতে পারতেন। কিন্তু ইংরেজরা শরীফকে নির্দেশ দেয় তিনি যেন যে কোনো মূল্যে শাইকুল হিন্দকে গ্রেফতার করে তাদের হাতে তুলে দেয়। ফলে শরীফ তার প্রভুদের নির্দেশ মতো কাজ করেন। শাইকুল হিন্দকে গ্রেফতারের একটা বাহানা খোঁজেন। বাহানাটা ছিল তিনি তার কাছে একটি ফতোয়া তলব করেন। ফতোয়াটি ছিল তুর্কিদের কাফির আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সংক্রান্ত। শরীফ তাকে ওই ফতোয়ায় স্বাক্ষর করতে পীড়াপিড়ি করেন, কিন্তু শাইকুল হিন্দ তাতে স্বাক্ষর করতে সাফ অস্বীকৃতি জানিয়ে দেন। আর এই ছুতো ধরেই তিনি তাকে গ্রেফতার করে ইংরেজদের হাতে তুলে দেন। এভাবেই হিন্দুস্তানের আজাদির স্বপ্ন বিলীন হয়ে যায়। মোট কথা, মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক বিস্ফোরা প্রতিষ্ঠা আর উসমানী খেলাফত বিলুপ্তির পিছনে শরীফ যে গাদ্দারি করেছে উম্মাহ তা কিয়ামত অবধি ভুলবে না। আরব বিদ্রোহের শুরু থেকে ব্রিটিশরা হুসাইনকে সমর্থন করে আসছিল, কিন্তু যখন তাদের স্বার্থ আদায় হয়ে যায় তখন তার থেকে মুখ ফিরিয়ে নেয়। পরে সৌদ পরিবারের সঙ্গে হুসাইন ক্ষমতাকেন্দ্রিক লড়াইয়ে জড়িয়ে পড়লে ইংরেজরা সৌদ পরিবারের আক্রমণ ঠেকানোর জন্য তাকে কোনো সাহায্য না করে উল্টো সৌদ পরিবারকে সহায়তা করে। ফলে সৌদিরা মক্কা, মদিনা ও জিদ্দা দখল করে নেয়। তারা তাকে সাইপ্রাসে পালিয়ে যেতে বাধ্য করে। এরপর তিনি ট্রান্সজর্ডানের আম্মানে বসবাস করতে থাকেন। তার ছেলে আবদুল্লাহ তখন ট্রান্সজর্ডানের বাদশা ছিলেন। পরবর্তীতে তার জ্যেষ্ঠ ছেলে আলী সংক্ষিপ্ত সময়ের জন্য হিজাজের ক্ষমতায় ছিলেন, কিন্তু তাকেও সৌদ পরিবার ও তাদের সামরিক বাহিনীর ভয়ে পালাতে হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখছি। আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওতে কথা হবে অন্য কোনো মুনাফিককে নিয়ে। আমরা একদিকে যেমন আমাদের এক চ্যানেলে মুসলমান বীরদের ইতিহাস জানাচ্ছি, অন্য চ্যানেলে মুসলমানদের পিছনে
ছোড়া মেরে আসা মুনাফিকদের ইতিহাসও জানাচ্ছি, যেন বীর মুসলমানদের ইতিহাস শুনে উজ্জীবিত হওয়ার পাশাপাশি নামধারী মুসলমান মুনাফিকদের ব্যাপারে আমরা সতর্ক থাকতে পারি। দর্শক, আপনারা পরবর্তীতে কোন মুনাফিকের ইতিহাস জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে ইন্টারনেট চলে যাচ্ছে? আজকে আমরা এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছি। সলিটিন ব্র্যান্ডের এই মিনি ইউপিএসটি বিদ্যুৎ চলে যাওয়ার পরও আপনার রাউটার ও অনুকে ব্যাকআপ দিয়ে যাবে 6 ঘন্টারও বেশি সময়। জি, ঠিকই শুনছেন, বিদ্যুৎ চলে যাওয়ার পরও টানা 6 ঘন্টারও বেশি সময় চালু থাকবে আপনার রাউটার ও অনু। এবং এটা সেট আপ করাও একেবারেই সহজ। কিনবেন, নিবেন, লাগাবেন এবং ইন্টারনেট চলে যাওয়ার কথা ভুলে যাবেন। আর সাথে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো থাকছেই। বিস্তারিত জানতে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্যটি অর্ডার করে ঘরে বসেই আপনার হাতে পেতে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন।